নমস্কার, বাংলার বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। 1045টি পাতার এবং 3,03,423টি শব্দের একটি ঐতিহাসিক রায় ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে আজকের দিনটাকে নিয়ে এলো, যেদিনে দাঁড়িয়ে এই প্রতিবেদন আপনাদের সামনে পেশ করছি। 5ই অগস্ট রাম জন্মভূমির ভূমি পুজো এবং শিলান্যাস করতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। এই প্রতিবেদন যখন পেশ করছি ততক্ষণে হয়তো আপনাদের সামনে নরেন্দ্র মোদীর দৃশ্য টিভি ক্যামেরায় ফুটে উঠেছে। ঠিক এই প্রেক্ষিতে খালি বারবার মনে হচ্ছিল লালকৃষ্ণ আদবানি কিংবা মুরলী মনোহর যোশী, রাম জন্মভূমি আন্দোলনের যারা হোতা, তারা কিন্তু আজকের অনুষ্ঠানে থাকলো না। সারা পৃথিবীর চোখ কিন্তু আজকে অযোধ্যায় থাকবে। সেই অযোধ্যায় রাম জন্মেছিলেন কি জন্মাননি সেটা নিয়ে তার্কিকরা তর্ক করতে পারেন, কিন্তু যেটি মূল কথা যে অযোধ্যাকে কেন্দ্র করে ভারতবর্ষের রাজনীতিতে আজকের দিনটি কিন্তু ইতিহাসের পাতায় থেকে যাবে। এবং নরেন্দ্র মোদী বুদ্ধি করে কিন্তু সেই সুযোগটি নিলেন। আজকে এই প্রতিবেদন যখন আপনাদের সামনে পেশ করছি তখন আমেরিকাতে সেখানে টাইম স্কোয়ারে, সেখানে বিলবোর্ডে কিন্তু সরাসরি ধনুকধারী রামের ছবি প্রস্ফুটিত হচ্ছে। সারা ভারতবর্ষের মানুষের চোখ সেখানে থাকছে। তিনি হিন্দু হতে পারেন, তিনি মুসলিম হতে পারেন, তাদের সবার চোখ থাকছে কিন্তু ওই রাম জন্মভূমির দিকে। এবং এইটিকে কেন্দ্র করে ভারতবর্ষের রাজনীতি নতুন করে আবর্তিত হবে। নরেন্দ্র মোদী অঙ্ক করে দেখেছেন, যেটা আমার মনে হয় অঙ্ক করে দেখেছেন যে 2024 সালে লোকসভা নির্বাচন আছে এবং আজকে এই 2020 সালের 5ই অগস্ট ভূমি পুজো শিলান্যাসের পর 3 বছরের মধ্যে যদি মন্দিরটি নির্মিত হয়ে যায়, তাহলে 2024-এর লোকসভা নির্বাচনের আগে তার ডিভিডেন্ডটা কিন্তু নরেন্দ্র মোদী বা ভারতীয় জনতা পার্টি পাবে। এটা বিশ্লেষণ করার জন্য রাজনৈতিক বিশ্লেষক হওয়ার দরকার নেই, সাদা চোখে সেটা বোঝা যায়। এবং এক্ষেত্রে বিরোধীরা যদি কোনো ভুল করে সেটা কিন্তু তাদের পক্ষে মারাত্মক ভুল হবে। কোনো কারণে যদি এই রাম জন্মভূমির এই প্রেক্ষাপটে এই ভূমি পূজার শিলান্যাস নিয়ে যদি কোনো প্রশ্ন করেন, স্বাভাবিকভাবে তাদের অ্যান্টি হিন্দু হিসেবে চিহ্নিত করে দেওয়ার একটা সুযোগ পাবেন শাসক দলের লোকজন। যেভাবে পাকিস্তানের সঙ্গে ভারতবর্ষের যুদ্ধের ক্ষেত্রে যখনই বিরোধীরা কোনো প্রশ্ন করতে গিয়েছিল, সেখানে কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয়েছিল তাদের সঙ্গে পাকিস্তানের লেভেল এঁটে দেওয়ার। একজন বিশ্লেষক হিসেবে বারবার মনে হয়েছে এই ভুলটা কিন্তু বিরোধীরা করে। চীনের সঙ্গে ভারতবর্ষের যুদ্ধে যদি ভারতবর্ষে কোনো ফল্টও থাকে, সেটা যদি প্রকাশ্যে অন এয়ার ক্যামেরার সামনে যারা প্রশ্ন তুলেছেন তাদের কিন্তু অ্যান্টি ন্যাশনাল তকমা গায়ে লেগে গেছেন, স্বীকার করুন আর না করুন, সেটাই কিন্তু বাস্তবতা। ফলে স্বাভাবিকভাবে একটা সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে যখন সেখানে ভূমি পূজা হচ্ছে, সেখানে শিলান্যাস হচ্ছে, সাইলেন্টলি বিরোধীরা সেটাকে উপভোগ করার চেষ্টা করুন। তারা রাজনৈতিকভাবে প্রশ্ন তুলতে পারেন যে মন্দিরের থেকে হাসপাতাল প্রয়োজনীয়তা আছে কিনা, 3,500 কোটি টাকা দিয়ে বল্লভভাই প্যাটেলের পরিবর্তে সেখানে হাসপাতাল করলে অনেক মানুষের উপকার হতো, এসব রাজনৈতিক কথা বলা যেতে পারে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে, ঐতিহাসিক দিনে যদি কোনো রকম প্রশ্ন বিরোধীরা সরাসরি করতে যায়, সেটা কিন্তু সাধারণ মানুষের চোখে খুব ভালোভাবে লাগবে না। এটাই কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত। আমরা আজকে এ নিয়ে কোনো রাজনৈতিক বিশ্লেষণ করব না। আমরা সরাসরি বিমল শঙ্কর নন্দ, অধ্যাপক, রাজনৈতিক বিশ্লেষক, আমরা তার কাছে গিয়েছিলাম, তার কাছে বলেছি, প্রশ্নটা করেছি যে আজকে ভারতীয় রাজনীতিতে 5ই অগস্ট দিনটিতে 29 বছর বাদে সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে যখন রাম জন্মভূমির সেখানে শিলান্যাস হচ্ছে, সেইটি রাজনৈতিকভাবে তার তাৎপর্য কী, এবং সেই ক্ষেত্রে বাংলার রাজনীতিতে আজকের দিনটির তাৎপর্য কী, তার কাছে প্রশ্ন করেছিলাম। কি উত্তর দিয়েছেন বিমল শঙ্কর নন্দ, ফিরে আসবো তার কাছে। বিমলদা নমস্কার, আমি সন্ময় বলছি। আজকে তো রাম জন্মভূমির স্থানে অযোধ্যার ভূমি পুজো হচ্ছে, তো সেই প্রেক্ষিতে আপনার কাছে প্রশ্ন যে বাংলার রাজনীতিতে এই রাম জন্মভূমি বা অযোধ্যাতে ভূমি পুজোর ইম্প্যাক্টটা কি হতে পারে? বাংলার রাজনীতিতে এই ভূমি পুজোর ইম্প্যাক্ট কি হতে পারে? এই ভূমি পুজো তো শুধু ভূমি পুজো নয়, কাল থেকে একটা নতুন পর্যায় শুরু হচ্ছে। একটা ইতিহাসের প্রক্রিয়ার সমাপ্তি আর একটা ইতিহাসের প্রক্রিয়ার সূত্রপাত হবে। ইতিহাসের প্রক্রিয়া সমাপ্তি হচ্ছে এই যে 1528-29 সালে যখন বাবরের সেনাপতি মীর বাসি ওখানে একটা মসজিদ বানিয়েছিলেন এবং স্থানীয় মানুষজন বা আর্যাবর্তের বিস্তীর্ণ অংশের মানুষজন বিশ্বাস করে যে সেটা রামের যে জন্মভূমি, সেই রাম জন্মভূমির
মন্দিরটা ভেঙে মসজিদ হয়েছিল, এটা ওদের বিশ্বাস। এবং তারপর থেকে দীর্ঘ একটা লড়াই, প্রায় 490 বছরের লড়াই। আমি ঠিক জানি না যে ইতিহাসে অন্য কোনো ধর্মস্থান উদ্ধারের জন্য এই ধরনের লড়াই হয়েছে কিনা, ফলে একটা লড়াই হয়েছে দীর্ঘদিন ধরে। এবং স্বাধীনতার পরে তার বিভিন্ন পর্যায় আছে, ব্রিটিশ আসার আগে লড়াই হয়েছে, ব্রিটিশ আসার পরে হয়েছে, স্বাধীনতার পরে লড়াইটা হয়েছে। এবং বিশেষত 1992 সালের পর থেকে যে নতুন ফেজ একটা শুরু হয়, সে তার কিন্তু প্রভাব গোটা ভারতবর্ষেই পড়েছে, এবং বাংলা তো আর তার বাইরে নয়, ফলে বাংলার উপরেও কিন্তু তার একটা প্রভাব পড়েছে। আমি তোমাকে মনে করিয়ে দিই যে 1990-91 সালে যে ইলেকশনগুলো পশ্চিম বাংলায় হয়েছিল, রাম জন্মভূমি আন্দোলনের আবহে কিন্তু বিজেপি যে আগে 4 থেকে 5% ভোট পেত, সেবারে কিন্তু 11 থেকে 12% ভোট পেয়ে গেছিল বিভিন্ন নির্বাচনে। সুতরাং রাম জন্মভূমির প্রভাব, আন্দোলনের প্রভাব পড়বে না, এটা কিন্তু একেবারেই আমি মনে করি না, ইতিহাস সেটা কিন্তু বলে না। এটা গেল প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে এখন বাংলার রাজনীতির যে চরিত্র সেটা কিন্তু অনেকটা বদলেছে এই কারণে যে দীর্ঘদিন ধরে বাংলার রাজনীতিতে প্রথমের দিকে ছিল সিপিএম ভার্সাস কংগ্রেস, এবং সেটা আমরা দেখি যে 1998 সালে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা হওয়ার পর থেকে সেটা তৃণমূল কংগ্রেস ভার্সাস সিপিএম। 2011 থেকে একদিকে তৃণমূল কংগ্রেস, অন্যদিকে সিপিআইএম, এরকম একটা পলিটিক্স চলছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে যে বিগত লোকসভা নির্বাচনের পরে এই রাজনীতিটা সম্পূর্ণভাবে দুটি দলকে কেন্দ্র করে ঘুরে বেড়াচ্ছে। একটা দল হচ্ছে শাসক তৃণমূল কংগ্রেস, আরেকটি দল হচ্ছে পশ্চিম বাংলায় বিরোধী ভারতীয় জনতা পার্টি, যারা আবার দিল্লিতে শাসন ক্ষমতায় রয়েছে। ফলে রাজনীতির যে চরিত্রটা, সেই চরিত্রটা কিন্তু পশ্চিম বাংলায় বদলে গেছে। এটা ঠিকই যে এ রাজ্যের রাজনীতি নিয়ে যারা চর্চা করেন বা ইতিহাস নিয়েও যাদের মূল ন্যারেটিভ গুলো গ্রহণ করা হয়েছে আজ পর্যন্ত, সে লেফট লিবারেল হিস্টোরিয়ানরা বারবার বলেন যে রাম মাইথোলজিক্যাল ক্যারেক্টার, তার কোনো বাস্তব ভিত্তি নেই, ইত্যাদি ইত্যাদি। কিন্তু মনে রাখতে হবে সাধারণ মানুষের কাছে, এমনকি বাঙালিদের কাছে রামকে নিয়ে যে আবেগ নেই সেটা আমি মনে করি না। আমি রাজনীতির পাট্টাতে পড়ে যাচ্ছি, এমনি আবেগের কথাটা বলি। আমাদের যে প্রধান উৎসব দুর্গাপূজা, বাঙালিরা মনে করেন সেই দুর্গাপূজা উৎসবটা কিন্তু শুরু করেছিলেন শ্রীরামচন্দ্র, অকাল বোধনটা তিনি করেছিলেন। এটা কিন্তু বাঙালিদের বিশ্বাস। এই বিশ্বাসটা আপনি কিন্তু পশ্চিম ভারতে পাবেন না, এটা বাঙালির মধ্যে এই বিশ্বাসটা রয়েছে। এবং এটা ঠিকই যে এখানে রামনবমী পালিত হয়, বহুদিন ধরে হয়েছে, এখন সেটা আরো উদযাপন হচ্ছে বেশি করে, কিন্তু এখানে বহুদিন ধরে রামনবমী চলে আসছে। আমরা আমাদের কথায় বার্তায় রামের কনসেপ্টটা রয়েছে। আমরা যখন কোন অস্বস্তিকর অবস্থায় মুখোমুখি হই, কোন দুঃখজনক খবর শুনি, আমরা তো বলেই ফেলি আরে রাম রাম, আমরা এগুলো বলি। তো মানে রামকে বাদ দিয়ে একদম বাঙালি, এটা অন্তত যারা বলে তারা আসলে ইতিহাস থেকে মুখটাকে ফেরাতে চায়। নাও কাম টু দ্য পলিটিক্যাল ফিল্ড। রাজনীতির ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে, আমি আগেই বললাম যে দুটো দলের মধ্যে এটা কিন্তু একটা স্পষ্ট বিভাজন ঘটে গেছে, একটা বাইপোলার পলিটিক্স হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গলে। একদিকে শাসক তৃণমূল কংগ্রেস, অন্যদিকে বিরোধী ভারতীয় জনতা পার্টি। তারা শুধু দুটো রাজনীতিকেই রিপ্রেজেন্ট করে না, দুটো মতকে রিপ্রেজেন্ট করে। বিশেষত ভারতীয় জনতা পার্টির সুনির্দিষ্ট একটা আদর্শ রয়েছে, তৃণমূল কংগ্রেসের সেরকম সুনির্দিষ্ট আদর্শ নেই, কিন্তু তৃণমূল কংগ্রেস যেভাবে ক্ষমতায় থাকতে চায়, পাওয়ারটা ওদের কাছে একটা আদর্শ, পাওয়ার সেন্ট্রিক একটা পার্টি। কিন্তু ভারতীয় জনতা পার্টি শুধু পাওয়ার সেন্ট্রিক নয়, ইডিওলজিও তাদের মধ্যে রয়েছে, এবং সেই ইডিওলজির মধ্যে কিন্তু হিন্দুত্ববাদের ভাবনাটা রয়েছে, এবং হিন্দুত্ববাদকে ভারতীয়ত্বের সঙ্গে ভারতীয় জনতা পার্টি ইকুয়েট করে যে হিন্দুত্ববাদ শুধু একটা ধর্ম নয়, সেটা ভারতীয়ত্বের একটা অংশ। এবং যখন 2019-এর নির্বাচনে এ রাজ্যের 40% মানুষ বিজেপিকে গ্রহণ করতে পারে, তারা ডেফিনেটলি বিজেপির মতাদর্শটাকেও তো গ্রহণ করেছে, নইলে ভোট দিত কেন? এর আগে তো ভোট দেয়নি। ফলে আলটিমেটলি পশ্চিমবঙ্গের মানুষদের কাছে কিন্তু এটা অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় হবে, এটা 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে বিগত কয়েক বছর ধরে নিশ্চয়ই তুমিও রাজনীতি পর্যবেক্ষণ করো, তুমি নিশ্চয়ই জানো যে রামনবমী কিন্তু এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসবে পরিণত হয়েছে। এবং কখন উৎসবটা হচ্ছে, যখন দেখা যাচ্ছে বারবার শাসক গোষ্ঠীর বিরুদ্ধে অন্য অভিযোগ আসছে, সেটা হচ্ছে অ্যাপিজিং সাম কমিউনিটিজ, কিছু কমিউনিটিকে অ্যাপিজ করা, তাদের কিছু বিশেষ সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া। এইটা কিন্তু সংখ্যাগরিষ্ঠ মানুষদের মধ্যে কোথাও একটা আতঙ্কের পরিবেশ তৈরি করছে, কোথাও একটা মনে হচ্ছে যে তারা হেল্পলেস হয়ে যাচ্ছে।
কারণ পশ্চিমবাংলার ইতিহাসটা নিশ্চয়ই তুমি জানবেই এটা, তাই যে পশ্চিমবাংলা কিন্তু ভাগ হয়েছে এবং ধর্মের ভিত্তিতে বাংলাটা ভাগ হয়েছিল, পশ্চিমবাংলা এবং পূর্ব পাকিস্তান হয়েছিল। তাহলে এখানকার মানুষের মধ্যে ধর্মকে নিয়ে আতঙ্ক রয়েছে এবং স্বাধীনতার আগে এখানে বারবার দাঙ্গা হয়েছে। বহু মানুষ দাঙ্গার জন্য পূর্ব পাকিস্তান বা পরবর্তীকালে বাংলাদেশ ছেড়ে এ রাজ্যে পালিয়ে এসেছে। ফলে ধর্মকে নিয়ে বা ধর্মীয় বিষয়ে তাদের মধ্যে আতঙ্ক থাকাটা স্বাভাবিক। আন্তর্জাতিক ক্ষেত্রে দেখবে যে এখন ওই ফান্ডামেন্টালিজম প্লাস টেরোরিজমের যে ডেডলি কম্বিনেশন, সেটা সব মানুষকে ক্রমে ক্রমে কিন্তু তাদের নিজস্ব ধর্মকে আঁকড়ে ধরতে সাহায্য করছে। আমেরিকার মতো একটা উদার দেশ, যেখানে মানুষ এখন চার্চে যাওয়া মানুষের সংখ্যা বেড়ে গেছে। সোভিয়েত ইউনিয়নের পতনের পর অর্থোডক্স চার্চের গুরুত্ব বেড়ে গেছে, ফলে মানুষ ধর্মকে আঁকড়ে ধরছে। তার মধ্যে বাংলায় একেবারে হিন্দু ধর্মকে বাদ দিয়ে তারা বাইরে থেকে যাবে, এইরকম যারা কল্পনা করে তারা বাস্তবটা বোঝে না। আমি অন্তত বাস্তববাদী, আমি মনে করি যে এর ডেফিনেটলি একটা প্রভাব থাকবে। থার্ড যে ইম্পর্টেন্ট পয়েন্টটা যেটা আমি বলতে চাইছি, যে পশ্চিমবঙ্গে যারা ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করছে তাদের একটা ভাবনা চিন্তা যে হয়তো আগামী 2021-এ এমন কতগুলো ইস্যু চাই যে ইস্যুগুলো দিয়ে তারা তৃণমূলের বিরোধিতা করবে এবং লড়াইটা করবে। তার মধ্যে ডেফিনেটলি একটা গুরুত্বপূর্ণ ইস্যু হবে রাম মন্দির, কারণ এর আগে 370 ধারা ফুলফিল করা হয়েছে। এর আগে যে ইনস্ট্যান্ট 3 তালাকের ব্যাপারটা, সেটা বিজেপি বন্ধ করতে পেরেছে। অর্থাৎ বিজেপি এর আগে যে যে কথাগুলো দিয়েছিল, অর্থাৎ নির্বাচনী প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, সেই নির্বাচনী প্রতিশ্রুতিগুলো তারা কিন্তু পালন করেছে এবং এটা একটা গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি বারবার ছিল ওদের, যে আমরা ক্ষমতায় এলে রাম মন্দির যাতে হয় সেই চেষ্টাটা করব। কোর্টের নির্দেশে আজকে সেটাই হচ্ছে। ফলে এমন একটা দল তারা পশ্চিম বাংলায় ক্ষমতা চাইছে যে তার নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করে। ফলে মানুষের কাছে তার একটা আকর্ষণ থাকবে। মানে মানুষের কাছে কতগুলো ইস্যু চাই, যে ইস্যুগুলো দিয়ে সে একটা দলকে সমর্থন করতে চাইবে। পশ্চিমবাংলায় মনে আছে দীর্ঘদিন ধরে কংগ্রেসের শক্তি ছিল, দীর্ঘদিন কংগ্রেসের কিন্তু পাওয়ারফুল ফোর্স ছিল এবং সবসময়ই এবার 77-এর এই খারাপের সময়ে 98 সাল পর্যন্ত কংগ্রেস কিন্তু 38 থেকে 42% ভোট পেয়ে পাওয়া যায়, কেউ ছেড়ে যায়নি কংগ্রেসকে। কিন্তু যখনই দেখা গেল বিকল্প ইস্যু নিয়ে মমতা ব্যানার্জি ক্ষমতা লড়াইটা শুরু করলেন, কংগ্রেসের একটা বড় অংশ কিন্তু মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের দিকে চলে গেল। অর্থাৎ মূল লক্ষ্য হচ্ছে এ রাজ্যে ক্ষমতার কেন্দ্রে যে দলকে নিয়ে যেতে পারবে মানুষ তাকে সাপোর্ট করবে। বিশেষত এ রাজ্যে দীর্ঘদিন ধরে শাসক দলের যে কার্যকলাপ, সে ব্যাপারে একটা অংশ অখুশি, সেই অখুশি অংশটা একটা অবলম্বন চাইছে। তাদের কাছে অবলম্বন হচ্ছে ভারতীয় জনতা পার্টি যে কেন্দ্রে ক্ষমতায় রয়েছে, তার সঙ্গে যুক্ত রয়েছে পশ্চিমবাংলায় শাসক দলের বিরুদ্ধে হাজারো অভিযোগ। তার মধ্যে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ অভিযোগ, সত্যাসত্যের কথা এখন আমি বলতে চাইছি না, কিন্তু অভিযোগটা অবশ্যই আছে, সেটা হচ্ছে অ্যাপিজমেন্টের অভিযোগ। মানে এই যে অ্যাপিজমেন্টের অভিযোগ যখনই আসছে, সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে। সেই ক্ষোভটা কিন্তু আলটিমেটলি একটা রূপ নিতে পারে প্রতিবাদের, এবং সেই প্রতিবাদের রূপ যখনই আসবে তখন কিন্তু রাম মন্দির একটা তাদের কাছে অবলম্বন হয়ে যাবে, একটা ইস্যু হয়ে যাবে, যে ইস্যুকে তারা কিন্তু সাপোর্ট করতে শুরু করবে। তাহলে আগামী নির্বাচনে আমার মনে হয় গোটা ভারতের মতো পশ্চিমবাংলাতেও অবশ্যই রাম মন্দির একটা ইস্যু হবে, এবং সেই ইস্যু হওয়াটা অন্তত রাজনীতির চর্চাকারী হিসেবে খুব অস্বাভাবিক বলে আমি অন্তত মনে করি না। থ্যাংক ইউ বিমলদা, খুব ভালো আপনার অবজারভেশন দিলেন। রাম জন্মভূমির ভূমি পূজার শিলান্যাসের দিন যারা রাজনৈতিকভাবে ভুল করবেন তারা কিন্তু পিছিয়ে যাবেন, এটা সমস্ত রাজনৈতিক দলকে বুঝতে হবে। কারণ হিন্দু মুসলমান বিভেদ তৈরি করে বাড়িয়ে কিংবা কোনো একটি শ্রেণীর মানুষকে খেপিয়ে তুলে ভারতীয় রাজনীতিতে বেশি দিন কিন্তু টিকে থাকা যায় না, এটা বুঝতে হবে রাজনৈতিক নেতাদের। যেমন একটি ছোট্ট উদাহরণ দেব, ইকবাল আনসারি, আমার ভালো লেগেছে বিষয়টি। ইকবাল আনসারি একজন মুসলিম যুবক, যিনি তার বাবার করা একটি মামলা চালিয়ে গিয়েছিলেন সুপ্রিম কোর্টে, এবং এই রাম জন্মভূমিকে কেন্দ্র করে সেই মামলাটি দীর্ঘকাল চলার পর শেষ পর্যন্ত বাবরি মসজিদের পরিবর্তে রাম জন্মভূমিকেই স্থায়িত্ব দিয়েছেন সেখানে সুপ্রিম কোর্ট। সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে তিনি আমন্ত্রণ পত্র পেয়েছেন রাম জন্মভূমির আজকের এই অনুষ্ঠানে। ইকবাল আনসারি সরাসরি বলেছেন, আমি আমন্ত্রণ পত্র পেলে যাব এবং সেখানে আমরা হিন্দু মুসলমান একত্রিতভাবে অযোধ্যা যাতে আরো সুন্দর হয় তার জন্য চেষ্টা করব। আজকে ঠিক এই পরিস্থিতিটাই, এই পরিবেশটাই ভারতবর্ষের মাটিতে দরকার। সুপ্রিম কোর্ট যা রায় দিয়েছে সবাই মেনে নিক, এবং মেনে নেওয়ার পর স্বাভাবিকভাবে হিন্দু মুসলমানের একটা সৌহার্দ্যতা গড়ে উঠুক, এটা সবাই চাইবেন। যে কোনো মানুষ সুস্থ নাগরিক সেটাই চাইবেন। ইকবাল আনসারির মতো মানুষ
যে আজকের এই অনুষ্ঠানে যাচ্ছেন, তিনি বলেছেন আমি যাব, সেটাই তো কাম্য, যে হিন্দু মুসলমান হাতে হাত ধরে ভারতবর্ষের অখণ্ডতা ঐক্যবদ্ধতা রাখুক। এখানে রাজনৈতিক দলগুলো ভুল করলে কিন্তু তারা পিছিয়ে যাবে, বারবার বলছি। যেমনভাবে ধরুন একটা ছোট্ট ভুলের কথা বলবো আজকে, এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতীয় জনতা পার্টির নেতারা বলেছিলেন যে 5 তারিখ থেকে লকডাউন করবেন না, কেন এটা আমরা একটা অনুষ্ঠান করব, ছোট ছোট অনুষ্ঠান করবো বিভিন্ন জায়গায়, সেটাইতে সেই দিনটাকে দয়া করে লকডাউন করবেন না। মুখ্যমন্ত্রী শোনেননি। অন্যান্য দিন, মনসা পুজোর দিন বা অন্যান্য দিনগুলোকে তারা পাল্টে দিয়েছেন, কিন্তু 5 তারিখটাকে তারা পাল্টালেন না। এর ফলটা যেটা আমার মনে হয়েছে, আমি একজন বিশ্লেষক হিসেবে মনে হয়েছে যে এটা কিন্তু হিন্দু জনমানসে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে ভুল বার্তা গেল। আসলে মমতা দেবী যেটা ভেবেছেন যে আমি যদি লকডাউনটাকে 5 তারিখ রাখি, তাহলে মাইনরিটি সম্প্রদায়ের কাছে বার্তা যাবে যে দেখো আমি হিন্দুদের ব্যাপারে কতটা কঠোর, তোমরা আমাকে সবাই আমার পাশে এসে দাঁড়িয়ে। এই সেন্টিমেন্টের জায়গা থেকে বোধহয় মুখ্যমন্ত্রী 5 তারিখটাকে লকডাউনের মধ্যে রাখলেন, যেদিন টাইম স্কোয়ার থেকে শুরু করে সারা পৃথিবীতে এই রাম জন্মভূমির শিলান্যাস ভূমি পুজোর দিন সেটা সেলিব্রেট করছেন তারা। সেইখানে দাঁড়িয়ে সারা ভারতবর্ষে করোনা আতঙ্কের মধ্যেও বিভিন্ন জায়গায় ছোট্ট ছোট্ট করে সেলিব্রেশন হচ্ছে। সেইখানে দাঁড়িয়ে এই বাংলার মুখ্যমন্ত্রী যদি এই স্টেপটা না ফেলতেন বোধহয় ভালো করতেন। করেছেন তিনি তার নিজের ভালো বোঝেন, কিন্তু এই বাংলার মাটিতে সুস্থ সংস্কৃতি কিন্তু নিদর্শন তিনি রাখলেন না। আমরা বারবার বলছি, আমরা পুরো বিষয়টি রাম জন্মভূমির শিলান্যাসের এই পুরো বিষয়টিকে একটু অন্য দৃষ্টিভঙ্গি থেকে দেখার চেষ্টা করছিলাম, যে আজকে 29 বছর বাদে যেখানে রাম জন্মভূমিতে শিলান্যাস হচ্ছে, তার এফেক্টটা 2021-এর বিধানসভা নির্বাচনে এখানকার যারা প্রধান প্রতিপক্ষ হিসেবে নিজেদের চিহ্নিত করার চেষ্টা করছেন ভারতীয় জনতা পার্টি, তারা কি এর ইম্প্যাক্টটা পাবেন? আমরা সরাসরি গিয়েছিলাম প্রণয় রায়ের কাছে, তার কাছে আমাদের প্রশ্ন ছিল যে রাম জন্মভূমির শিলান্যাসের এফেক্ট নরেন্দ্র মোদী তো চেষ্টা করবেন 2024-এ মন্দিরটাকে শেষ করে তার ইম্প্যাক্টটাকে বার করে আনতে, কিন্তু আপনারা যারা ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব দিচ্ছেন এই বাংলার মাটিতে দাঁড়িয়ে এর ইম্প্যাক্টটাকে কার্যকরী করতে পারবেন কি পারবেন না, আপনারা কি মনে করেন? সরাসরি প্রণয় রায়কে প্রশ্ন করেছিলাম, কি বলছেন? নমস্কার প্রণয় দা। নমস্কার। সন্ময় বলছি রাম জন্মভূমির ভূমি পুজো হচ্ছে, এর ইম্প্যাক্ট কি বাংলার পলিটিক্সে পড়বে আপনার কি মনে হয়? না, অবশ্যই পড়বে সন্ময়বাবু। দেখুন, প্রায় 500 বছরের আন্দোলন এবং স্বাধীন ভারতবর্ষের প্রায় 70 বছরের আইনি লড়াই, এবং 90 সালে আমাদের এই কলকাতা শহরের রাম কোঠারি এবং শরৎ কোঠারির আত্মবলিদান আগামীকাল ভূমি পূজনের মাধ্যমে সমাপ্ত হতে চলেছে। আমরা প্রথম থেকে যেটা বলে আসছি, ভগবান পুরুষোত্তম রাম হচ্ছে আস্থার প্রতীক। কোটি কোটি মানুষ মনে করে ভগবান শ্রী রামচন্দ্রের জন্ম অযোধ্যাতে হয়েছিল, এবং অযোধ্যার যে বিতর্কিত ধাঁচা ছিল সেটা মন্দির ভেঙে তৈরি হয়েছিল, এবং সেই জন্যই এই আইনি প্রক্রিয়ার মধ্যে আজকে দেখতে পাচ্ছেন যে সুপ্রিম কোর্ট সমস্ত রকম তথ্য প্রমাণকে বিচার করে এটা রায় দিয়েছে যে ওর নিচে একটি মন্দির ছিল এবং সেই মন্দির আবার পুনঃপ্রতিষ্ঠা হচ্ছে। কিন্তু আমরা এই পশ্চিমবঙ্গে দেখেছি সেই 92 সালের পর থেকে এখানে যখন সিপিএম ক্ষমতায় ছিল, তারপরে প্রত্যেকটা নির্বাচনের সময় মুসলিম এলাকাগুলোতে তারা সেই বিতর্কিত ধাঁচার ছবি লাগিয়ে বিজেপি সাম্প্রদায়িক এটা প্রচার করে তারা রাজনীতি করার চেষ্টা করেছে। এবং তারপরে যদি তৃণমূল কংগ্রেস আজকে দেখেন, তৃণমূল কংগ্রেসও কিন্তু একই কাজ করে চলেছে। আগামীকাল যে ভূমি পূজন অনুষ্ঠান হচ্ছে, সারা ভারতবর্ষের মানুষ আনন্দ করবে। যেখানে রাম মন্দির আছে রাম মন্দিরে গিয়ে পূজা দিবে, যেখানে হনুমান মন্দির আছে হনুমান মন্দিরে গিয়ে পূজা দিবে, কিন্তু পশ্চিমবঙ্গের রাম ভক্ত মানুষরা সেই সুযোগ পাবে না। তার কারণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামীকাল গোটা পশ্চিমবঙ্গের লকডাউন ঘোষণা করেছে। সন্ময়বাবু, আমার প্রশ্ন, এই যে সাপ্তাহিক লকডাউন হচ্ছে এটা কিসের ভিত্তিতে হচ্ছে? এটার কি কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে? কোনো বিশেষজ্ঞ কমিটি কেউ কিছু বলছে? একদমই না। কারণ 4 বার ক্যালেন্ডার থেকে মুখ্যমন্ত্রী নিজে চেঞ্জ করছেন, গতকাল রাত্রেও একবার চেঞ্জ করেছেন। আমাদের দিক দিয়ে আমাদের রাজ্য সভাপতি মাননীয় দিলীপ মুখ্যমন্ত্রীর কাছে যে পশ্চিমবঙ্গের মানুষের ভাবাগের কথা চিন্তা করে আপনি এই দিনটাতে লকডাউন তুলে নিন, কিন্তু আমরা দেখতে পেলাম যে গতকাল রাত্রিবেলা আরেকবার ডেট ঘোষিত হলো, কিন্তু 5 তারিখ ডেটটা চেঞ্জ হয়নি। অর্থাৎ এই রাজ্যের মুখ্যমন্ত্রী
একটা বার্তা দেওয়ার চেষ্টা করছেন এ রাজ্যের সংখ্যালঘু মানুষদের কাছে যে আমরা এদের বিরোধিতা করছি, কিন্তু এটা করতে গিয়ে আসলে তারা পশ্চিমবঙ্গের যে মানুষ, সেই মানুষের মধ্যে বিভাজন তৈরি করছেন এবং বিভাজন তৈরি করার কারণটা অত্যন্ত পরিষ্কার। বিভাজনের মাধ্যমে তিনি ভাবছেন যে একটা ভোট ব্যাংক আমার যদি থাকে তারপরে আমি আমার শাসন ক্ষমতা ধরে রাখতে পারবো, আর লক্ষ্যাজ্জনকভাবে এই কাজটা তিনি করছেন। গত বছর আপনারা দেখেছেন ভাটপাড়াতে মাননীয় মুখ্যমন্ত্রী যখন যাচ্ছিলেন, রাস্তায় দাঁড়িয়ে কিছু মানুষ জয় শ্রীরাম বলে ধরে দিয়েছেন। উনি রাস্তায় থেকে নেমে এসে তেড়ে গেছিলেন এবং তেড়ে গিয়ে বলেছিলেন তাদেরকে আউটসাইডার, বলেছিল আমার খাবে, আমার পড়বে, আমার গালি দেবে। অর্থাৎ এ রাজ্যের মুখ্যমন্ত্রী জয় শ্রীরাম ধ্বনিটাকে মনে করে গালি। এটা বলে সমস্ত ক্যামেরার সামনে এটা বলে দুটো জিনিস করেছিলেন। তিনি এটা বোঝার চেষ্টা করেছেন জয় শ্রীরাম হচ্ছে বিহারিদের দেবতা, অর্থাৎ বিহারি বাঙালি, এখানে একটা বিভাজন তৈরির চেষ্টা করেছেন। আর এই বছর যেটা করলেন সেখানে হিন্দু মুসলমানের বিভাজন করার চেষ্টা করলেন। অর্থাৎ এতে করে পরিষ্কার যে বিভাজনের রাজনীতির মাধ্যমে তিনি ক্ষমতায় টিকে থাকতে চান। কিন্তু আগামীকাল যে অনুষ্ঠান হবে, সারা ভারতবর্ষের, সারা পৃথিবীর মানুষ যখন দেখতে পাবে অত্যন্ত সুন্দর পরিবেশে কি করে সকলের সম্মতি নিয়ে সুপ্রিম কোর্টের রায় মেনে এইরকম একটা অনুষ্ঠান হচ্ছে, এ রাজ্যের যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ আছেন তারাও দেখতে পাবেন আসলে এতদিন ধরে তাদেরকে কিভাবে ভুল বোঝানো হয়েছে। এবং এই জিনিস যখন পশ্চিমবঙ্গের মানুষের কাছে যাবে, একদিকে দেখুন কিভাবে বিভাজনের রাজনীতি করছে, কি অসুবিধা ছিল? আগামীকাল যদি লকডাউনটা তুলে দিয়ে পরশুদিন যদি করা হতো কি অসুবিধা ছিল? কিন্তু এটা না করার ফলে যারা রামভক্ত মানুষ আছেন তাদের মনের মধ্যে একটা প্রশ্ন জাগাচ্ছে যে এ রাজ্যের মুখ্যমন্ত্রী তুষ্টিকরণ করছে, মুসলিম তোষণ করছে। যেদিন ঈদ ছিল সেদিন লকডাউন তিনি নিজে ঘোষণা করলেন না, আর যেদিন বারবার অনুরোধ করা হচ্ছে সেদিন লকডাউন তুললেন না। অর্থাৎ করে এক শ্রেণীর মানুষের মধ্যে এ রাজ্যের মুসলিম সম্প্রদায়ের মানুষের প্রতি বিদ্বেষ তৈরি করা, যদিও তার জন্য তারা দায়ী নয়, দায়ী হচ্ছে মুখ্যমন্ত্রী, কিন্তু অর্থাৎ মানুষের এক শ্রেণীর মানুষের মধ্যে বিদ্বেষ তাদের সম্পর্কে তৈরি করা হচ্ছে। অপরদিকে মুসলিম সম্প্রদায়ের এক শ্রেণীর মানুষের কাছে এই বার্তা দেওয়ার চেষ্টা চলছে যে আমি লকডাউন করে দিয়ে তাদেরকে রাস্তায় বেরোতে দিইনি, কিন্তু রাস্তায় যদি তারা নাও বেরোয়, বাড়িতে বাড়িতে তারা শঙ্খধ্বনি দেবে, সন্ধ্যার সময় দীপাবলি পালন করবে, কিন্তু যে মানসিক ক্ষতটা তৈরি করে দিচ্ছেন সেই মানসিক ক্ষতর প্রতিক্রিয়া হয়তো রাস্তাঘাটে পরে কখনো আমরা দেখতে পাবো। এই যে ঘটনা ঘটছে, এই বিভাজনের রাজনীতি মমতা ব্যানার্জি করছেন, কিন্তু আগামীকালের পরে এই যে রাম জন্মভূমি নিয়ে বিতর্কিত ঢাঁচা নিয়ে যে দীর্ঘদিন ধরে বিভাজনের রাজনীতি কংগ্রেস, সিপিএম, তৃণমূল কংগ্রেস করে গেছে সেটা বন্ধ হয়ে যাবে এবং আমার ধারণা একটা ঐক্যবদ্ধ ভারতের চিত্র আমরা দেখতে পাবো।